হ্যালো এভরিওয়ান, আজকের ডিসকাশন অ্যামেনোরিয়া নিয়ে, যার বাংলা মানে হচ্ছে মাসিক বন্ধ হয়ে যাওয়া। এটা কি কি কারণে হয়, কত প্রকার অ্যামেনোরিয়া ও কি কি লক্ষণই দেখা যেতে পারে এই সময়ে, কমপ্লিকেশন কি হতে পারে, কি করে আমরা প্রতিরোধ করব এবং এর হোমিওপ্যাথি চিকিৎসায় বাকি। আমি ডক্টর এমডি এস আজম, হোমিওপ্যাথি ফিজিশিয়ান, BHMS অনার্স, মেডিকেল অফিসার, কলেজ 3 হাসপাতাল, ডিস্ট্রিক্ট মালদা। আমি পুরো অ্যামেনোরিয়া নিয়ে বা মাসিক বন্ধ নিয়ে আজকে ডিটেলস আলোচনা করেছি। আপনারা পুরো ভিডিওটা দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। গুড ইভিনিং এভরিওয়ান, আমি ডক্টর এমডি এস আজম। মেয়েদের মধ্যে মাসিক বন্ধ হওয়া নিয়ে প্রচুর পেশেন্ট আমাদের কাছে আসে। অনেক পেশেন্টই আমাদের বলে যে মাসিক শুরুই হয়নি, তার বয়স একটা টাইম থেকে পেরিয়ে গেছে। মেনার্কি যে এজ থাকে 15 বছর 16 বছর হয়ে গেছে, তার মাসিক হয়নি। আবার অনেকজন বলে যে একটু মাসিক হচ্ছিল, আবার হঠাৎ করে মাসিক বন্ধ হয়ে যায়। তো এই প্রবলেমটার নাম হচ্ছে অ্যামেনোরিয়া। এটার প্রচুর কারণ আছে। আজকে অ্যামেনোরিয়া নিয়ে আলোচনা করব। অ্যামেনোরিয়াটা কি এবং এর পেছনে কারণ কি, সিমটম কি হতে পারে, এর টাইপস কি, ডায়াগনোসিস কিভাবে করব, তার সাথে প্রিভেনশন কি করে করব, রিস্ক ফ্যাক্টর কি আছে, এবং অবশ্যই কমপ্লিকেশন, অ্যান্ড ফাইনালি মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ট্রিটমেন্ট। অ্যামেনোরিয়া কি? অ্যামেনোরিয়া হচ্ছে মিসিং পিরিয়ড, মাসিক হয়নি, এক কিংবা তার অধিক মাসিক হয়তো হয়নি, সেটাকে অ্যামেনোরিয়া বলে। এটা দুটো পার্টসে ভাগ করা হয়, একটা হচ্ছে প্রাইমারি অ্যামেনোরিয়া, একটা সেকেন্ডারি অ্যামেনোরিয়া। প্রাইমারি অ্যামেনোরিয়াটা কাকে বলবো আমরা? যাদের কোনো এক্সপিরিয়েন্সে মাসিক হয়, মাসিকই প্রথম থেকে ওদের মাসিক হয়নি, সেটাকে প্রাইমারি অ্যামেনোরিয়া বলবো। সেকেন্ডারি অ্যামেনোরিয়া কাকে বলবো? তার মাসিক হচ্ছিল, মাঝখানে স্টপ হয়ে গেছে মাসিক, তাকে আমি সেকেন্ডারি অ্যামেনোরিয়া বলবো। তো প্রাইমারি অ্যামেনোরিয়াটা কি কারণ হতে পারে? মোস্ট ইম্পর্টেন্ট কজেস অফ প্রাইমারি অ্যামেনোরিয়া। প্রথম যেটা হয়, ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে একটা জেনেটিক ফ্যাক্টর ক্রিয়েট করে। জেনেটিক ফ্যাক্টরের মধ্যে কি আছে? প্রথম হচ্ছে যে একটা ক্রোমোজোমাল বা জেনেটিক অ্যাবনর্মালিটি যদি থাকে ওভারিতে, তার জন্য নর্মাল ফাংশন থেকে বিহত নর্মাল ফাংশন হয় না, সেটা একটা কারণ হতে পারে। অনেক সময় যে কি রোগের ক্ষেত্রে এই প্রবলেমটা হয়, টার্নার সিনড্রোম ক্ষেত্রে হয়, অ্যান্ড্রোজেন ইনসেনসিটিভিটি সিনড্রোম হয়, আর গোনাডাল ডিজেনেসিস। এগুলো কয়েকটা প্রবলেমের জন্য কিন্তু ওভারি পুরো ফাংশনহীন হয়ে যায়। তো সেটা একটা ইম্পর্টেন্ট কজেস অফ প্রাইমারি অ্যামেনোরিয়া। দ্বিতীয় হচ্ছে হরমোনাল ইমব্যালেন্স। হরমোনাল ইমব্যালেন্স বলতে দেখা যায় হাইপোথ্যালামাস থেকে যে হরমোনটা আসে বা পিটুইটারি গ্ল্যান্ড থেকে, দেখা যায় পিটুইটারি গ্ল্যান্ড থেকে বা হাইপোথ্যালামাসে হরমোনই আসছে না, তার জন্য হয় হাইপোথ্যালামাসে কিছু একটা প্রবলেম হচ্ছে কিংবা পিটুইটারি টিউমার হয়েছে, এই জন্য একটা ইম্পর্টেন্ট কজ। তিন নম্বর হচ্ছে রিপ্রোডাক্টিভ ট্র্যাক্ট অ্যাবনর্মালিটি। হয় তার ইউট্রাসই হয়তো নেই, কিংবা ওভারি নেই, কিংবা ইমপারফোরেটেড হাইমেন আছে, কিংবা কিছু আরো কোনো প্রবলেম, কিছু হয়তো অ্যাবনর্মালিটি কিছু প্রবলেম আছে। তো সেটা একটা প্রবলেমের জন্য কিন্তু রিপ্রোডাক্টিভ ট্র্যাক্ট অ্যাবনর্মালিটি একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর ফর প্রাইমারি অ্যামেনোরিয়া। আদার কিছু ফ্যাক্টর ইম্পর্টেন্স হয়। আদার ফ্যাক্টরসের মধ্যে হচ্ছে স্ট্রেস একটা যদি থাকে, একটা পুয়ার নিউট্রিশন যদি থাকে, একটা ওয়েট চেঞ্জ, কনস্ট্যান্টলি একটা ওয়েট চেঞ্জ যদি হয়ে থাকে, তাহলে হতে পারে। এক্সট্রিম এক্সারসাইজ যদি পেশেন্টরা করে তাদের ক্ষেত্রে হয়, ইটিং ডিসঅর্ডার যদি হয়, এবং ডিস্টার্ব হাইপোথ্যালামাস এবং পিটুইটারি গ্ল্যান্ড থেকে ডিস্টার্বশন হলেও কিন্তু হয়। কিছু মেডিকেশন আছে, কিংবা কিছু মেডিকেশনের জন্য কিন্তু অনেক সময় প্রাইমারি অ্যামেনোরিয়া হয়। যদি কোনো মেয়ে কিংবা মহিলারা যদি লং টাইম ধরে কিছু মেডিকেশন খায়, তার জন্য সেকেন্ডারি একটা অ্যামেনোরিয়া হতে পারে, প্রাইমারি অ্যামেনোরিয়া অনেক সময় হয়। এবার আমরা জানবো যে সেকেন্ডারি অ্যামেনোরিয়াটা কি কারণে হতে পারে, কি কারণ থাকে। সেকেন্ডারি অ্যামেনোরিয়া বেসিক্যালি যেটা হয় যে তার এক্সপিরিয়েন্স একটা পিরিয়ডসের ছিল, মাসিক হয়তো লং টার্ম ধরে হয়েছে, হঠাৎ করে মাসিক বন্ধ হয়ে গেছে। নর্মালি যেটা বেসিক্যালি সেটা হওয়ার প্রধান আমরা কারণ দেই প্রেগনেন্সি। মাসিক যদি সেকেন্ডারি অ্যামেনোরিয়ার প্রধান ইম্পর্টেন্ট কজেস হচ্ছে প্রেগনেন্সি। দ্বিতীয় হচ্ছে বার্থ কন্ট্রোলস, কিছু পিল যদি খায়, হয় ওসিপি কিছু খাচ্ছে, আইইউডি দিয়েছে, কিংবা হরমোনাল কিছু শর্ট যদি ইউজ করে থাকে, তার জন্য হতে পারে। কিছু লাইফস্টাইল চেঞ্জ যদি হয় তাহলে হতে পারে। এক্সেসিভ এক্সারসাইজ হতে করেছে, লো বডি ওয়েট, ইটিং ডিসঅর্ডার, কিছু স্ট্রেস কিছু একটা ফ্যাক্টর, তার জন্য অনেক সময় হতে পারে। সার্টেন মেডিকেশনের জন্য সেকেন্ডারি অ্যামেনোরিয়া কিন্তু হয়। ইউট্রাইন সার্জারি করা হয়েছে, হয়তো তার জন্য একটা হতে পারে। জেনেটিক কিছু ফ্যাক্টর অনেক সময় ক্রিয়েট করে। আদার ফ্যাক্টরসের মধ্যে কিছু হরমোনাল ফ্যাক্টর, পিসিওডি, পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, হাইপোথাইরয়েডিজম, কিডনি ফেলিওর, আইবিএস, আইবিডি, ইনফ্লামেটরি বাউল ডিজিজ, এগুলো ফ্যাক্টর অনেক সময় থাকে সেকেন্ডারি অ্যামেনোরিয়ার জন্য দায়ী। কিছু ব্রেন প্রবলেম, যদি ব্রেন টিউমার থাকে, ব্রেন ইনফেকশন কিছু থাকে, আদার কিছু হাইপোথ্যালামাসে কিছু প্রবলেম বা পিটুইটারি গ্ল্যান্ডে কোনো প্রবলেম থাকে, সেটার জন্য কিন্তু সেকেন্ডারি অ্যামেনোরিয়া হতে পারে। সিমটম কি থাকবে?
সিমটমটা আমরা জানবো। সিমটমের মধ্যে প্রথম যেটা আমাদের কাছে ইম্পর্টেন্ট, পেশেন্ট যেটা নিয়ে আসবে, যেটা একটা হট ফ্লাশ থাকবে একটা, তারপরে কি একটা থাকতে পারে, ভেজাল একটা ড্রাইনেস থাকতে পারে, একটা হেডেক থাকতে পারে, ভিশন একটা চেঞ্জ, অ্যাকনি আসতে পারে, একটা এক্সেস হেয়ার গ্রোথ ফেস এবং বডি, একটা ওবেসিটি একটা টেন্ডেন্সি নিয়ে আসতে পারে, যে আস্তে আস্তে ওবেসিটি হয়ে যাচ্ছে। তো এগুলো কিছু সিমটম আমাদের কাছে কিন্তু পেশেন্টটা নিয়ে আসবে, স্পেশালি অ্যামোনিয়ার টাইমে কিন্তু এই প্রবলেমগুলো নিয়ে আসবে। রিস্ক ফ্যাক্টর কি কি হচ্ছে? রিস্ক ফ্যাক্টর অ্যামোনিয়ার জন্য যেটা সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ফ্যামিলি হিস্ট্রি অফ অ্যামোনিয়া। যদি আমাদের একটা হিস্ট্রি থাকে যে তার আগে হয়তো মায়ের হয়েছিল বা দিদির একটা হিস্ট্রি ছিল, বা আর্লি মেনোপজের একটা হিস্ট্রি আছে, তাদের ক্ষেত্রে কিন্তু বংশ পরম্পরা একটা প্রবলেম আসতে পারে। জেনেটিক কিছু একটা ক্রোমোজোমাল ডিফিকাল্টি কিংবা জেনেটিক কিছু প্রবলেম যদি থাকে ইউটেরাস কিংবা ওভারিতে, তার জন্য কিন্তু একটা রিস্ক ফ্যাক্টর থেকেই যাচ্ছে। ওবেসিটি বা আন্ডার ওয়েট, প্রচুর যারা ওয়েটফুল কিংবা খুব ওজন কম, খুব দুর্বল, তাদের ক্ষেত্রে একটা হওয়ার চান্স থাকছে। ইটিং ডিসঅর্ডার যাদের হয় তাদের ক্ষেত্রে, একটা ওভার এক্সারসাইজ করছে প্রচুর হারে, তাদের ক্ষেত্রে হওয়ার চান্স বেশি থাকে। পুয়ার ডায়েট একটা, স্ট্রেস, লং টাইম ক্রনিক ইলনেসে ভুগছে, টিউবারকুলোসিস জাতীয় কোনো প্রবলেমের জন্য পেশেন্ট ভুগছে, কার্সিনোমা ক্যান্সারের পেশেন্ট বহুদিন থেকে ভুগছে, তার জন্য অনেক সময় হতে পারে। ব্রেন কিছু ডিসঅর্ডারের জন্য কিন্তু যদি থাকে, তাহলে সেগুলো একটা রিস্ক ফ্যাক্টর ক্রিয়েট করে এই প্রবলেমের জন্য। এবার নর্মালি আমাদের কি হয়, নর্মালি যেটা নর্মাল ফিজিওলজিক্যাল মিস পিরিয়ড 3-4টে কারণে হয়। প্রথম যেটা ইম্পর্টেন্ট কজ হবে সেটা হচ্ছে প্রেগন্যান্সি এবং ব্রেস্ট ফিডিং, ল্যাকটেশন অ্যামেনোরিয়া বলা হয় এটাকে। ব্রেস্ট ফিডিং বলতে বাচ্চা যখন ডেলিভারি হওয়ার পর যখন মায়ের দুধ খায়, সেটা একটা ইম্পর্টেন্ট কজ থাকে অ্যামেনোরিয়া। মেনোপজ একটা নর্মাল, এবং যদি ইউটেরাসকে কিংবা ওভারিকে কেটে বাদ দেওয়া হয়, সেটাও একটা কিন্তু কারণ হতে পারে যে অ্যামেনোরিয়ার ইম্পর্টেন্ট কজ হতে পারে। কমপ্লিকেশন কি কি হতে পারে? কমপ্লিকেশন তেমন কিছু ইম্পর্টেন্ট কমপ্লিকেশন নেই, কিন্তু নর্মালি কি হয়, এমনি স্পেশালি অস্টিওপোরোসিস হতে পারে, তার সাথে একটা কার্ডিওভাস্কুলার কিছু ডিজিজ, হার্টের প্রবলেম কিছু থাকতে পারে, তার সাথে ডিফিকাল্টি গেটিং প্রেগনেন্ট বা ইনফার্টিলিটি থাকতে পারে, বা পেলভিক পেন একটা থাকতে পারে। এই প্রবলেমগুলো কিন্তু আমাদেরকে কমপ্লিকেশন হিসেবে পেশেন্টটা নিয়ে আসে। ডায়াগনোসিস কি হবে? আমরা ইনভেস্টিগেশন কি করব, ডায়াগনোসিস কি করব। ইন কেস অফ প্রাইমারি অ্যামেনোরিয়ার ক্ষেত্রে আমরা কি করব? প্রথমত হচ্ছে আমরা অবশ্যই একটা ইউএসজি করব। ইউএসজি করে দেখবো যে ইউট্রাইন কোনো প্রবলেম আছে নাকি, ওভারিয়ান কোনো সমস্যা আছে নাকি, নর্মালি ঠিকঠাক হচ্ছে না, ডেভেলপমেন্ট ঠিক আছে নাকি, রিপ্রোডাক্টিভ সিস্টেম। তারপরে যদি মনে হয় সিটি স্ক্যান কিংবা এমআরআই অবশ্যই আমি করতে পারি। নেক্সট হচ্ছে একটা হরমোনাল অবশ্যই একটা দেখবো, হরমোন টেস্ট করে দেখবো যে তার পিটুইটারি গ্ল্যান্ড থেকে ঠিকঠাক সিক্রেশন হচ্ছে নাকি, ইস্ট্রোজেন প্রজেস্টেরন হরমোনটা কি অবস্থায় আছে। তারপরে হচ্ছে একটা সিটি স্ক্যান, এটা এমআরআই আমি করতে পারি, পিটুইটারি গ্ল্যান্ডকে একটা করতে পারি, যে পিটুইটারি গ্ল্যান্ডে কোনো সমস্যা আছে নাকি। এটা আমি করে কিন্তু প্রাইমারি অ্যামোনিয়ার অবশ্যই ইনভেস্টিগেশন করতে পারি। এই কেস অফ সেকেন্ডারি অ্যামোনিয়ার ক্ষেত্রে প্রথম হচ্ছে প্রেগনেন্সি টেস্ট, একটা ইম্পর্টেন্ট, একটা ব্লাড টেস্ট ফর ডিটেক্ট থাইরয়েড এবং অ্যাড্রেনাল গ্ল্যান্ড ডিসঅর্ডার কিছু আছে নাকি, জেনেটিক কিছু আমি রিপোর্টও করতে পারি। এমআরআই এবং আল্ট্রাসাউন্ড অবশ্যই একটা করলে আমি সাসপেক্ট করে দিতে পারবো, হতে পারবে যে এটা কিছু প্রবলেম আছে নাকি। তো এই ইনভেস্টিগেশনগুলো করলে আমরা ডায়াগনোসিস করতে পারবো যে অ্যামেনোরিয়ার পেছনে কি কি কজেস আছে। এবার আমরা বলবো যে হাউ টু প্রিভেন্ট ইট। প্রথম হচ্ছে যেটা সব থেকে ইম্পর্টেন্ট, আমাদের হেলদি লাইফস্টাইল ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর কন্ট্রোল অফ অ্যামেনোরিয়া। যদি আমাদের মেজার কিছু প্রবলেম না থাকে, স্পেশালি ফর সেকেন্ডারি অ্যামেনোরিয়ার ক্ষেত্রে, তাহলে আমরা কিছু যদি আমরা প্রিভেনশন মানি, তাহলে ডেফিনেটলি আমাদের প্রবলেমটা অনেকটা রিলিফ হবে। যেটা প্রথম ইম্পর্টেন্ট, ইটিং ওয়েল। আমরা যদি খুব ব্যালেন্স ডায়েট খেতে পারি, যদি আমরা খুব ইম্পর্টেন্স কিছু ফ্রুটস, বিশেষ করে ভেজিটেবল জাতীয় ফ্রুটস যদি খেতে পারি, এনাফ কার্বোহাইড্রেট টু প্রোভাইড এনার্জি ফর অল, তাহলে খুব ভালো রেসপন্স করে অ্যামেনোরিয়াটাকে ঠিক করার জন্য। এক্সারসাইজ একটা রেগুলারলি যদি এক্সারসাইজ আমরা করি, তাহলে একটা ভিগোরাসলি না করে যদি একটা জেন্টাল এক্সারসাইজ করি, তাহলে অনেকটা বেটার কাজ করে এই অবস্থার জন্য। স্লিপ ওয়েল, মিনিমাম অন্তত 6-7 ঘন্টা একটা স্লিপ লাগে, একটা এনাফ কোয়ালিটি অফ স্লিপ ডেফিনেটলি দরকার হয় ফর নর্মাল পিরিয়ডস হওয়ার জন্য। ম্যানেজ স্ট্রেস, আইডেন্টিফাই একটা স্ট্রেসকে যদি আমি নর্মালি ম্যানেজ করতে পারি, যে স্ট্রেস যেটা হচ্ছে তার পেছনের কারণ কি, আদার ফ্রেন্ড সার্কেল থেকে বা অন্য ফ্যামিলি কিছু ফ্যাক্টর থেকে আমি ডক্টরের হেল্প নিতে পারি, তাহলে এই স্ট্রেস যদি আমি কাটিয়ে উঠতে পারি, তাহলে এই প্রবলেমটাও কিন্তু অনেকটা আমার রিলিভ হবে। মেনটেন হেলদি ওয়েট। আন্ডার ওয়েট যারা থাকে তাদেরকে একটু অবশ্যই তারা হেলথ কন্ডিশন যেন ভালো হয়, তার জন্য আমাকে ফ্রুটস কিংবা হেলথ ডায়েট মেনটেন করতে হবে। যারা ওভার ওয়েট আছে তাদেরকে একটু, তাদের ক্ষেত্রেও ইম্পর্টেন্স আছে যে নর্মাল ফুডসগুলো, বিশেষ করে রিচ ফুড, স্পাইসি ফুড, এগুলো অ্যাভয়েড করতে হবে, ভেজিটেবল ফ্রুটস এগুলো বেশি বেশি খেতে হবে। এগুলো যদি আমি মেনটেন করি, তাহলে হেলদি ওয়েটটা মেনটেন করলে একটা ইম্পর্টেন্ট, খুব ভালো যে অ্যামেনোরিয়াটা নর্মালি ঠিক, নর্মাল পিরিয়ডসে চলে আসে। ট্রাকিওর সাইকেল একটা রেকর্ড করে রাখতে, মেনস্ট্রুয়াল সাইকেলটা রেকর্ড করে রেখে আমরা দেখতে পারি কি অবস্থায় কোন পিরিয়ডসটা মিস হচ্ছে, সেটা আমি দেখতে পারি। তাহলে সেই পরবর্তী হিস্ট্রি আমরা ডক্টরের কাছে চেক আপ করে গেলে সেটা বলতে পারবো।
একটা রেগুলার চেক আপ, ডেফিনেটলি একটা ডক্টরের সঙ্গে রেগুলার চেকআপে আমি যদি থাকি, চেকআপ যদি থাকি, তাহলে ডেফিনেটলি প্রবলেম কি আছে আমি আইডেন্টিফাই করে প্রবলেমটা সেই হিসাবে এগোবো। তো এ হলো প্রিভেনশন। এবং লাস্টলি এবং মোস্টলি ইম্পর্টেন্ট হচ্ছে ট্রিটমেন্ট। ট্রিটমেন্ট হচ্ছে ইন কেস অফ প্রাইমারি অ্যামেনোরিয়ার ক্ষেত্রে দেয়ার ইজ নো মেডিসিন, কোনো মেডিসিন এর হয় না। তার কারণ হচ্ছে এটা অ্যাবনর্মাল কিছু চেঞ্জ থাকলে সেটা সার্জিক্যাল হোক কিংবা কনজেন্টাল কিছু চেঞ্জ থাকলে কিছু করার থেকে স্পেস থাকে না। কিন্তু হ্যাঁ, যদি পিটুইটারি গ্ল্যান্ড যদি প্রথম স্টেপ থেকে কিছু কিছু ব্যাপারে আমাদেরকে হোমিওপ্যাথি হিসেবে ভালো রেসপন্স হয়, দেখা যায় পিটুইটারি গ্ল্যান্ডে কোনো টিউমার হয়ে গেছে, তখন যদি দেখা যায় যেটা কার্সিনোমা না, এটা দেখা যায় যে নর্মাল টিউমার আছে, ম্যালিগনেন্সি হয়নি, বিনাইন টিউমার আছে, তাহলে সেক্ষেত্রে আমাদের ওষুধ দিয়ে ভালো রেসপন্স আমরা পেয়েছি এবং আশা করছি পাবো আর কি। ইন কেস অফ সেকেন্ডারি অ্যামোনিয়ার ক্ষেত্রে যেগুলো প্রবলেম আসে, স্পেশালি থাইরয়েডের সমস্যা যদি হতে পারে, প্রোল্যাকটিন বেশি হলে হতে পারে, আর অ্যান্ড্রোজেন কিছু প্রবলেমের জন্য হতে পারে, সেগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের দারুণ মেডিসিন আছে এবং তার জন্য একটা রেগুলার স্ট্রিকিং, একটা টোটালি অফ সিমটম ডেফিনেটলি দরকার আছে। পেশেন্টের ডিটেলস হিস্ট্রি নেওয়ার পর যে ওষুধ আছে সেই হিসাবে ওষুধ দিলে ভালো রেসপন্স পাওয়া যায়। কিন্তু আমরা দেখেছি যে ওষুধগুলো আমাদের ক্ষেত্রে বেশি আসে, স্পেশালি পালসেটিলা খুব ভালো আসে, সাবাইনা খুব ভালো আসে, সিপিয়া খুব ভালো আমাদের ক্ষেত্রে আসে, তার সাথে আমাদের ক্ষেত্রে ল্যাকেসিস খুব ভালো রেসপন্স করে, নেট্রামিউর খুব ভালো রেসপন্স করে, তার সাথে ব্রিমস্টোন খুব ভালো কাজ করে, তো এক্সেট্রা এক্সেট্রা। অ্যাক্ট্রিয়াসিমোস ইজ গুড মেডিসিন, হোমিওপ্যাথি মেডিসিন। তো আরও প্রচুর মেডিসিন আমাদের কাছে আছে যে ওষুধগুলো খুব ভালো রেসপন্স ফর অ্যামেনোরিয়া। তো আপনারা যদি প্রবলেম হয় নিয়ারেস্ট কোনো ডক্টরের সাথে কনসাল্ট করুন, দেখুন, আশা করছি আপনাদের প্রবলেম ডেফিনেটলি সলভ হবে। তো এটুকু আজকে এটুকুই বললাম। নেক্সটে আবার কিছু ভালো টপিকস নিয়ে আসবো। সবাইকে ভালো লাগলে কমেন্ট করুন, সবাই হেলদি ফুড খান, ভেজিটেবল খান, জেন্টল এক্সারসাইজ করুন, প্রচুর বেশি জল খান। আপাতত আজকে এটুকুই। সবাইকে শুভরাত্রি। থ্যাংক ইউ।